পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। দেশের সমস্ত আদালতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রতিশোধ নাকি সুপরিকল্পিত রাজনৈতিক এবং আইনি ফাঁদ? অন্তর্বর্তী সরকারের সময় যারা আক্রান্ত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা জেলে নির্যাতিত হয়েছেন, তারা সবাই সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে মামলা করুন। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা জেলে হচ্ছে, যেটুকু বলে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। সত্য সত্যই, সত্য কোনোদিনই ধামাচাপা দিয়ে আটকে রাখা যায় না। একটা সত্যকে ঢাকার জন্য আপনি যদি হাজারটা মিথ্যা ব্যবহার করেন, তারপরে সত্য প্রমাণিত হয়, সত্য মিথ্যা তফাৎটা কিন্তু হয়। সময় যাই লাগুক না কেন, সময় শেষে সত্যেরই জয় হয়। এবারে দেখা গেল যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই তিন বড় নেতা সহ আওয়ামী লীগের অন্তত 494 জনকে ভুয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সেই ভুয়া মামলাটা এমনই যে একটা মামলা 2-3 জায়গায় করা হয়েছে, একই মামলা 2-3টা করা হয়েছে। এভাবে মামলার সংখ্যা সারা দেশে হাজার হাজার হয়ে গেছে। শেখ হাসিনা, কাদের, কামালদের 3 হত্যা মামলার সত্যতা পায়নি পুলিশ। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সরকার গঠন করেছে বিএনপি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিএনপি ক্ষমতা আসার পর আবারও মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। বন্ধ পার্টি অফিস খুঁজছে, মিছিল হচ্ছে, কিন্তু তাদের উপর হামলা, মামলা, গ্রেপ্তারও হচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সেটি নিছক আবেগের নয়, এটি কৌশলগত ঘোষণা। আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় যারা আক্রান্ত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা জেলে নির্যাতিত হয়েছেন, তারা সবাই সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে মামলা করুন। তিনি বারবার বলেছেন এই মামলার নথি আগামী দিনে কাজে আসবে। এই একটি বাক্যই পুরো কৌশলের চাবিকাঠি। শেখ হাসিনার আসল পরিকল্পনা কি? প্রথমত, আইনি প্রতিরক্ষা গড়ে তোলা। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে 250-এরও বেশি হত্যা মামলা রয়েছে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শান্তি রক্ষায় ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত। এখন যদি একই যুক্তি ব্যবহার করে ইউনূসের বিরুদ্ধে শত শত মামলা দায়ের হয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ বলতে পারবে, দেখুন কেবল শেখ হাসিনা নয়, ইউনূসও একইভাবে দায়ী ছিলেন। অর্থাৎ এটি একটি আইনি ভারসাম্য তৈরির কৌশল। দ্বিতীয়ত, ভবিষ্যতের ক্ষমতা পরিবর্তনের প্রস্তুতি। রাজনীতিতে কেউ স্থায়ী নয়। আজ বিএনপি ক্ষমতায়, কাল অন্য কেউ হতে পারে। যদি ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই মামলার নথি হবে বড় অস্ত্র। তখন বলা যাবে এই সব অভিযোগের তদন্ত চাই এবং সেটি আইনিভাবে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ এটি ভবিষ্যতের রাজনৈতিক রিটার্ন প্ল্যান। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা। মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। যদি তার বিরুদ্ধে শত শত মামলা হয়, তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, রাজনৈতিক প্রতিশোধ চলেছে, আইনি ব্যবস্থার অপব্যবহার হয়েছে। এই বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের উপর চাপ তৈরি করতে পারে। আর চতুর্থ, রাজনৈতিক বার্তা। গণ অভ্যুত্থানের সময় নিহতদের পরিবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। এখন আওয়ামী লীগ চাইছে পাল্টা একটি ন্যারেটিভ দাঁড় করাতে, আমরাও নির্যাতনের শিকার। যদি শতাধিক নেতাকর্মীর মৃত্যুর অভিযোগ সামনে আসে, যদি জেল নির্যাতনের কাহিনী ছড়িয়ে পড়ে, তাহলে জনমতের একাংশে সহানুভূতি তৈরি হতে পারে। শেখ হাসিনা আরও বলেছেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। এই বক্তব্যের ভিতরে দুটি ইঙ্গিত আছে। এক, বিদেশি শক্তির সম্পৃক্ততা। 2, গোপন সমঝোতার অভিযোগ। তিনি সরাসরি কিছুই বলেননি, কিন্তু সন্দেহের বীজ বপন করেছেন। এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যি মামলা করতে পারবে? অনেকে অভিযোগ করেছেন প্রশাসন অভিযোগ নেবে না। শেখ হাসিনার স্পষ্ট উত্তর, অনলাইনে পাঠান, রেজিস্টার্ড পোস্টে পাঠান, উকিল নোটিশ ধরান। অর্থাৎ তিনি প্রক্রিয়াগত উপায়ও বাতলে দিচ্ছেন। এটি সংগঠিত আইনি ক্যাম্পেইন। তাছাড়া রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে,
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় কর্মীদের মনোবল ধরে রাখা। মামলা করার নির্দেশ মানে হলো কর্মীদের সক্রিয় করা, সংগঠনকে আদালতমুখী করা, ভুক্তভোগী বয়ানকে একীভূত করা। এতে দলীয় কাঠামো আবারও নড়াচড়া শুরু করবে। তবে এই কৌশলের ঝুঁকিও আছে। আদালত যদি মামলাগুলো গ্রহণ না করে, যদি প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়, যদি আন্তর্জাতিকভাবে এটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হয়, তাহলে উল্টো ফলও হতে পারে। তাহলে সামনে কি হতে চলেছে? আগামীতে জেলা আদালতগুলোতে মামলা জমা পড়া শুরু হতে পারে। অনলাইনে রেজিস্টার্ড পোস্টে অভিযোগ পাঠানো বাড়বে। বিএনপি সরকার প্রশাসনিকভাবে কী অবস্থান নেয় তা হবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজর রাখতে পারে। পশ্চিমা মিডিয়ায় বিষয়টি বড় আকারে এলে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে। আর ক্ষমতা পরিবর্তন হলে এই মামলাগুলো হয়ে উঠতে পারে বড় আইনি আক্রমণের ভিত্তি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, কিন্তু তিনি রাজনীতির বাইরে নন। তিনি জানেন রাজনীতি শুধু রাস্তায় হয় না, আদালতেও হয়। মামলা এখন কেবল আইনি বিষয় নয়, এটি ভবিষ্যতের ক্ষমতার বীজ। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গণহারে মামলা করার আহ্বান তারই দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব। এই কৌশল কি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে, নাকি নতুন করে সংঘাত বাড়াবে? আমরা কিন্তু এই কথাটা একাধিকবার বলেছি, গত 18 মাসে বারবার বলেছি, সত্য সত্যই। সত্য কোনোদিনই ধামাচাপা দিয়ে আটকে রাখা যায় না। একটা সত্যকে ঢাকার জন্য আপনি যদি 1000টা মিথ্যা ব্যবহার করেন, তারপরে সত্য প্রমাণিত হয়। সত্য মিথ্যা তফাৎটা কিন্তু হয়, সময় যাই লাগুক না কেন, সময় শেষে সত্যেরই জয় হয়। বিগত সরকারের সময়, অর্থাৎ ইউনূস সরকারের সময় আমরা কিন্তু খুব ভালোভাবে এটা দেখেছি যে শুধুমাত্র শেখ হাসিনাকে বিভিন্ন মিথ্যা মামলায় কিভাবে জর্জরিত করা হয়েছে। মানে মামলা হইতেছে, এক একটা মামলাতে 200, 400, 500 জন আসামি। 1 নম্বর আসামিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল। কেন? কারণ ওই যে আওয়ামী লীগকে কোণঠাসা করতে হবে। তখন কিন্তু আমরা বলছি যে এটা মিথ্যা, এটা সত্য নয়। কোথায় একজন মানুষ মারা গেল, কিভাবে একজন টাকসাপায় মারা গেল, সেইটার প্রধান আসামি শেখ হাসিনাকে করা হলো, এটা কি সত্য বলে মনে হয়? আমরা অনেক আলোচনা করছি, সেই বিষয়ে যাব না। আজকে আমি আপনাদেরকে যে নিউজটা শোনাবো, সেই নিউজটা শোনার পরে আপনিও বলবেন, বলতে বাধ্য হবেন, আমি বলতে পারি যে সত্য বের হতে শুরু হয়েছে। আজকে আমি যে মুহূর্তটাতে ভিডিও করতেছি, আজকে হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, সাল 2026, বিকাল 5 ঘটিকার সময় আমি ভিডিওটা করতেছি। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যে নিউজটা আমার সামনে আসলো, সেই নিউজটা পড়ার পরে আমার মনের মধ্যে সর্বপ্রথম সেটাই উদয় হয়েছে যে সত্য বের হয়ে আসতে শুরু হয়েছে। দেখেন, শিরোনামটা আপনাদেরকে বলে দিই। আপনারা কেউ এরকম মন্তব্য করেন যে এরকম গুরুত্বপূর্ণ নিউজ কেউ পেল না, সবার আগে আমি কেমনে পেলাম, কোথায় পেলাম, এই ধরনের কথা কেউ বলেন। তাদের জন্য শিরোনামটা বলে দিই, তারা যদি চান নিউজটা নিজেই পড়ে নিন। নিউজ প্রকাশিত হয়েছে 2 মার্চ 2026, 4:17 অপরাহ্ন। শিরোনাম: শেখ হাসিনা, কাদের, কামালদের 3 হত্যা মামলার সত্যতা পায়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে। নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক 3টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। তদন্তে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পাওয়ায় তথ্যগত ভুল উল্লেখ করে আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মানে প্রতিবেদন দাখিল করা হয়েছে যে মহামান্য আদালত এই যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, হত্যা মামলা, একটা না 3টা মামলা, এই 3টা মামলার আমরা কোনো সত্যতা পাইনি। এই যে প্রমাণ দাখিল করা হয়েছে। দেখেন, আমি একটু বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করি, পাশাপাশি আলোচনা করবো, আশা করি ধৈর্য সহকারে শুনবেন। সোমবার 2 মার্চ অর্থাৎ আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই প্রতিবেদনগুলোর উপর শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি আদালত প্রতিবেদনগুলো পর্যালোচনা করেন। ট্রাক চালক জাহাঙ্গীর হত্যা মামলা, মানে এখানে ওই যে 3টা মামলা, ওই 3টা মামলার বিবরণ এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কীভাবে কী হয়েছে, তাদেরকে কীভাবে আসামি করা হয়েছে, পুলিশ সত্যতা পেল না, বিস্তারিত বলা আছে। প্রথম যে মামলাটা সেটা হলো 2024 সালের 20 জুলাই বসুন্ধরা গেট এলাকায় ককটেলের আঘাতে নিহত হন জাহাঙ্গীর। এই ঘটনায় শেখ হাসিনা সহ 84 জনের বিরুদ্ধে মামলা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ নেসার উদ্দিন প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনার সময়কাল বিশৃঙ্খলায় সুনির্দিষ্ট কার আদেশে বা কার আঘাতে মৃত্যু হয়েছে তার কোনো অকাট্য সাক্ষী বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এমনকি এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করতেও সাক্ষীরা ব্যর্থ হয়েছেন। ফলে একে তথ্যগত ভুল হিসেবে উল্লেখ করে 84 জন আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ভাবুন,
যে মানে কোনো প্রমাণ নাই, অকাট্য কোনো প্রমাণ নাই, যারা সাক্ষী দিচ্ছেন তারাও মানে কোনো প্রমাণ দেখাইতে পারতেছেন না সেই মামলায়। এই মামলায় নাকি শেখ হাসিনাকে ফাঁসাবে। আমি 3টা মামলার বিবরণ একটু আপনাদের পড়ে শোনা আলোচনা করব। এইটার পরে এই নিউজের পরিপ্রেক্ষিতে অবশ্যই দেখতে পাবেন যে কিভাবে মানে ওই যে যারা বিগত সরকারের সময় সংবিধান বিরোধী ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধকে ভূপরিত করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে নাই করে দেওয়ার চেষ্টা করছে, এই মামলার মানে এই নিউজটা পাওয়ার পরে তারা তো কি মানে তাদের বক্তব্য যেটা মানে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, মানে দেখার বিষয় কিভাবে বিষয়গুলো হচ্ছে, অবশ্যই দেখার বিষয়। তারপরে 2 নম্বর যেটা মামলা, জাকির হোসেন হত্যা মামলা। 19 জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাকির। এই মামলায় শেখ হাসিনা সহ 165 জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ কামাল সুজন প্রতিবেদনে জানান, ঘটনার সত্যতা থাকলেও এজাহার নামেও 1 নম্বর আসামি শেখ হাসিনা থেকে শুরু করে 165 নম্বর আসামি পর্যন্ত কারো বিরুদ্ধে সরাসরি জড়িত থাকা বা নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দেখেন এক একটা মামলার ধরন কি, 84 জন আসামি, 165 জন আসামি, কে কোথায় মারা গেল কে জানে। 1 নম্বর আসামি শেখ হাসিনা। আচ্ছা, 2 নম্বর যে মামলা সেটা হচ্ছে ছাত্রদল কর্মী রমজান মিয়া হত্যা মামলা। যমুনা ফিউচার পার্কের সামনে রমজান মিয়া নিহতের ঘটনায় 246 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। এই মামলাতেও তদন্তে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এই মামলাটিকেও তথ্যগত ভুল হিসাবে উল্লেখ করা হয়, পুলিশ ও বাদীর বক্তব্য। রমজান মিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া জানান, তদন্তে যা পাওয়া গেছে সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অব্যাহতির আবেদন করা হয়েছে। মুখে মানে এমনি এমনি না, আইনি প্রক্রিয়া অনুসরণ করে অব্যাহতির জন্য আবেদন করা হয়েছে। অন্য 2 মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য ফোন দিয়েও যোগাযোগ সম্ভব হয়নি। একদিকে ট্রাক চালক জাহাঙ্গীর হত্যার বাদী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এদিকে যদিও অব্যাহতি দিয়ে দেয় দিক, দেখেন বাদী বলতেছে যদিও অব্যাহতি দিয়ে দেয় দিক, বাদীর কোনো এখানে নাই। এসব নিয়ে আর ঝামেলা বা হয়রানি ভালো লাগে না। মামলার আসামি মানে বাদী মানে যিনি মামলাটা করছেন, ট্রাক চালক জাহাঙ্গীর ওই যে 1 নম্বর আসামি, যিনি মামলাটা করছেন তিনি বলতেছেন যে আর ভালো লাগে না, অব্যাহতি দিয়ে দেয় দিক। মামলার দরকার ছিল করছি, খেয়াল করবেন বাদী কি বলতেছে, মামলার দরকার ছিল তাই করেছি, এখন আদালত যা সিদ্ধান্ত নেয় সেটাই মেনে নেব। অন্য 2 মামলার বাদীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চূড়ান্ত প্রতিবেদনের মূল দিক, পুলিশের ফাইনাল রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে যে অনেক ক্ষেত্রে ঘটনাস্থল নিয়ে অসঙ্গতি পাওয়া গেছে। মানে অনেক ক্ষেত্রে ঘটনাস্থল নিয়ে অসঙ্গতি পাওয়া গেছে। হয়তো মামলায় উল্লেখ করা হয়েছে যে অমুক জায়গায় ঘটনা ঘটছে, তদন্তে গিয়ে দেখো ওই জায়গায় ওই ঘটনা ঘটে নাই। বিষয়টা খেয়াল করুন আপনারা। ভাটারা থানা এলাকার মৃত্যু দেখানো হলেও তদন্তে দেখা গেছে অনেকেই ভিন্ন জায়গায় মারা গেছেন। এছাড়া ডিজিটাল ফুটেজ বিশ্লেষণ এবং সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের প্রত্যক্ষ উপস্থিতির প্রমাণ মেলেনি। এই যে নিউজটা আমি আপনাদের পড়ে শোনালাম, নিউজটি শোনার পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তবে আমার মনের মধ্যে একটু আনন্দ ফিল হইতেছে, একটু ভালো লাগা কাজ করতেছে, কারণ দেখেন সত্য বের হয়ে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা আমরা কল্পনার মধ্যেও ছিল না। সাধুবাদ জানাই, হ্যাঁ সত্য বের হয়ে আসুক। যিনি মামলার আসামি তিনি বলতেছেন অব্যাহতি দেয় দিক, আর কোনো আফসোস নাই, মামলা করার দরকার ছিল করছে, আদালত যা করে করুক। মামলার এজাহারে যে জায়গাটা উল্লেখ করা হয়েছে যে এই জায়গায় এই ঘটনা ঘটছে, আসামিকে 1 নম্বর আসামি শেখ হাসিনা, কিন্তু পুলিশ তদন্তে গিয়ে দেখতেছে এই জায়গায় এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। এইভাবে মামলায় জর্জরিত করছিল শেখ হাসিনাকে আওয়ামী সভানেত্রীকে ইউনূস সরকার। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে এই নিউজটা শোনার পরে যারা শেখ হাসিনাকে নাই করে দিতে চায়, আওয়ামী লীগকে নাই করে দিতে চায়, বা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এদেরকে মাইনাস করতে চায়, আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের রাজনীতিতে শুধু তারাই রাজনীতি করবে এরকম মনোবাসনা যারা পুরো মানে মনের মধ্যে ধরে আছেন দীর্ঘদিন ধরে, তারা এই মামলাটা শোনার পরে তাদের কি হবে? তারা অবশ্যই হম্পি দম্পি দিবে, বর্তমান সরকারকে দোষারোপ করবে। একটা কথা আগে বলে রাখলাম, তারা বর্তমান সরকারকে দোষারোপ করবে, কিন্তু যিনি মামলার আসামি তিনি বলতেছেন যে মামলা করার দরকার ছিল করছি, আদালত যা করে সেটাই। এবং পুলিশ তো এটা মৌখিকভাবে বলতেছে না, খেয়াল করুন, পুলিশ এখানে বলতেছেন যে আমরা তদন্ত করছি মহামান্য আদালত, আমরা তদন্ত করতে গিয়া দেখতেছি এই যে এখানে লেখা আছে যে এই জায়গায় এই কাণ্ডটা ঘটছে, ওখানে গিয়ে দেখতেছি ওই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। একেবারে তথ্যগত ভুল, মিথ্যা মামলা, মিথ্যা, যেটাকে এক কথায় বলে যে মিথ্যা। মিথ্যা তো আর সত্য, আপনি সত্য এক জিনিস, মিথ্যা এক জিনিস। একটা সত্য, যেমন ধরেন আমি আপনাদেরকে যদি আর একটা লাইন পড়ে শোনাই, যেমন ধরেন এখানে বলা হয়েছে যে ভাটারা থানা এলাকায় মৃত্যু দেখানো হলেও তদন্তে দেখা গেছে অনেকেই ভিন্ন জায়গায় মারা গেছে।
তাহলে এই যে মিথ্যাভাবে সাজানো হয়েছে যে ভাটারা থানায় মারা গেছে, তদন্ত করতে গিয়ে দেখা যেতেছে না সেখানে ঘটনাই ঘটে নাই, তাহলে সত্য বের হয়ে আসলো। অথচ এই যে মিথ্যা বিষয়টাকে সত্য বলে চালানোর জন্য হাজারটা মিথ্যা ব্যবহার করছে কে? ওই যে তাইজুল, ওই যে ডক্টর ইউনূস, ওই যে দেশ বিরোধী, ওই যে স্বাধীনতা বিরোধীরা আজকে প্রকাশ্যে বের হয়ে আসছে। যাই হোক, ডক্টর ইউনূসের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসকে ফাঁসিতে ঝুলানো হবে। কর ফাঁকি ও হত্যা মামলায় ডক্টর ইউনূসকে বন্দী করে রেখেছে সেনাবাহিনী। সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার উপর প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে উঠেছিলেন ডক্টর ইউনূস, কিন্তু নিজের জালে নিজেই কারাগারে বন্দী। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সৈনিক। সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূসের বিচার করবে আদালত। রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীদের 7 মার্চের আগেই 5 আগস্টের সব মামলা প্রত্যাহার করা হবে। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো এটা মেনটেন করেন নেই। উনি বিদেশ সফরে যাবেন, সেখান থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন, কি আলোচনা হলো, কি হলো, কোনো কি চুক্তি হলো, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অ্যাপ্রাইজ করার কথা। উনি তো বোধহয় 14-15 বার